পতিত স্বৈরাচার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে উঠে পড়ে লেগেছে। অভিযোগ তারেক রহমানের সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই প্রধান চ্যালেঞ্জ বলেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। পঞ্চদশ সংশোধনী এনে কুলুষিত করা হয় সংবিধান। মন্তব্য বদিউল আলমের। কর্তৃত্ববাদের অনুঘটক ছিল বিচার বিভাগ বলেন ডক্টর ইফতেখার। 3 বিভাগ থেকে উপদেষ্টা কেন নয় প্রশ্ন সার্জিস আলমের। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি বন্দনা হয়েছে বললেন হাসনাত। রাজধানীর পল্লবীতে 2 শিশুকে হত্যা করে বাবার আত্মহত্যার চেষ্টা। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু ফিরল মায়ের কোলে। এবং জীবন বাজি রেখে ইরান তুরস্ক হয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে ঢুকছে আফগানরা। তালেবান শাসনে ইউরোপে যাওয়ার হিড়িক, ঝরছে প্রাণ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। পতিত স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে উঠে পড়ে লেগেছে। সরকার ব্যর্থ হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 3য় জাতীয় কাউন্সিলে এ কথা বলেন। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত থাকছে হাসান মাহমুদের প্রতিবেদনে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 3য় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় ও পেশাজীবী পরিষদের নেতারা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তার যে নেত্রী ছিলেন তিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সত্য। কিন্তু আর যে 2টি ধাপ বাকি আছে, দ্বিতীয় ধাপ হচ্ছে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ সংস্কার করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচারের দোসররা উঠে পড়ে লেগেছে। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভেতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের প্রতি জনগণের সমর্থন কমে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন, কোনোটাই কিন্তু টেকসই হবে না। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে পোশাক খাতকে আরো শক্তিশালী করতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আহ্বান জানান তারেক রহমান। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, সবাইকে নিয়ে একটি আধুনিক সমাজ গড়ার আওয়াজ তুলেছে তরুণরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজিত সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড।
উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এক হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব। সম্মেলনে আগত অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মাত্র 100 দিন আগে বাংলাদেশে একটি অনন্য রাজনৈতিক উত্থান হয়েছে। 16 বছর ধরে দেশ শাসনকারী ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে ছাত্রদের নেতৃত্বে হয়েছে সফল বিপ্লব। Is the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. এই সময় জুলাই আন্দোলনের সময় করা স্ট্রিট আর্টগুলো ঘুরে দেখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে ভিডিও বার্তায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। It is a genocide committed by Israel on Palestinians which is most disturbing. The Israel genocide on Palestine is blatantly brutal and inhuman. It is totally unprecedented. সিজিএস এর নির্বাহী পরিচালক বলেন, এবছর এই আয়োজনে যথেষ্ট সহযোগিতা পেলেও বিগত বছরগুলোতে ছিল নানা প্রতিবন্ধকতা। The Bay of Bengal Conversation 2024 is shaping up to be leagues above our previous gatherings in terms of scope, significance, and the potential impact of the ideas will generate. আন্তর্জাতিক এই সম্মেলনে 80টিরও বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি সহ 800 এর বেশি অংশগ্রহণকারী রয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। পঞ্চদশ সংশোধনী সংবিধান নষ্ট করে দিয়েছে, আর এই সংশোধনী বাতিল করলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আর সংবিধান সংশোধনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই, তা সংসদে অনুমোদন করাতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা। বিস্তারিত থাকছে নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। সকালে জাতীয় প্রেস ক্লাবে শনিবার ল রিপোর্টার্স ফোরাম আয়োজন করে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তারা বলেন, সংবিধান সংশোধন করে মৌলিক মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, আর এই সংশোধন হতে হবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। এইভাবে অপোজ করছি, যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয় তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেস কে নষ্ট হয়ে যাবে। নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো কিছু বললে, ছোট একটা কটূক্তি করলেও সেটার জন্য অনেক বছরের সাজা, মামলা টামলা ইত্যাদি। আমরা আমরা ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে কি সংবিধান হবে? এই মুহূর্তে আমরা এখনো দেখছি এই মামলাগুলো, মানহানির মামলাগুলো চলছে। আর অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সংশোধন অন্তর্বর্তী সরকারের হাতে নেই। বলেন, সংশোধনে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হয় তবে তা কোনো সুফল বয়ে আনবে না। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। এছাড়া নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান নষ্ট করা হয়েছে। এই সংশোধনী বাতিল করলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বড় বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি, আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না। সংবিধান সংশোধন করে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করার দাবি জানান। না হওয়া সত্ত্বেও নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের এক কর্মশালা উদ্বোধন করেন তিনি। বলেন, রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন না হলে বিচার বিভাগ ও গণমাধ্যম সংস্কার করেও সুফল মিলবে না।
ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা, বিচার বিভাগ, গণমাধ্যম এবং রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ব্যবহার করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয় বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। পরে কর্মশালায় অংশ নেয়া সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত ক্ষমতায় এসেছিল, সেই সরকার কেন অনতিবিলম্বে কর্তৃত্ববাদের পথে ধাবিত হলো এবং একটা চূড়ান্ত বুঝে নিয়ে গেল, তার অন্যতম কারণটা ছিল কিন্তু ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ পাচার, রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ, এগুলোকে এক ধরনের বিচারহীনতা দেওয়ার প্রয়াস, একটা এজেন্ডা, প্রয়াস না এজেন্ডা। এবং সেই বিচারহীনতা বা সেই সুযোগ করে দেওয়া এবং তাকে সুরক্ষা দেওয়া এবং জবাবদিহির ঊর্ধ্বে রাখা, এটি করার নিশ্চিত করার জন্য যেটা করা হয়েছিল আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সবগুলোকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, তাদের মধ্যে পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। রংপুরে শহীদ ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা না গেলে ২৪-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না। সেই সঙ্গে ৩ বিভাগ থেকে কেন উপদেষ্টা নেওয়া হয়নি এই প্রশ্ন রাখেন সার্জিস আলম। মাহমুদ রকির ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। ঢাকা সিলেটের পর এবার রংপুরেও জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে রংপুর শিল্পকলা একাডেমিতে ছাত্র অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের কাছে চেক হস্তান্তর করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় সার্জিস বলেন, আহতদের পুনর্বাসন ও প্রতিটি পরিবারের নির্দিষ্ট একজনের চাকরির বন্দোবস্ত সহ যৌক্তিক দাবিগুলো পূরণ না হলে ২৪-এর আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। সেই সঙ্গে ৩ বিভাগ থেকে কেন উপদেষ্টা নেওয়া হয়নি প্রশ্ন রাখেন তিনি। পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, উপদেষ্টা নিয়োগ প্রশ্নে আঞ্চলিকভাবে চিন্তা না করে দেশটাকে এক করে দেখতে হবে। আমরা দেশ নিয়ে ভাবছি, অঞ্চল ভিত্তিক আমরা ভাবছি না। অনেক মানুষকে আমাদেরকে শুধু পুনর্বাসন, শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি। নিহত ও আহতদের চিকিৎসা ও তাদের প্রশিক্ষণ নিয়ে পুনর্বাসনের জন্য সরকার সব ব্যবস্থা নেবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে। হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান নিহত ও আহত পরিবার। যত টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকরি বাকরি দেবে বাবা, আমি আমার মন আর পড়বে না বাবা। আমি শক্তিশালী বিচার চাই, বিচার চাই যে তাকে যে মারছে, যারা হত্যা করছে তার হত্যাকারী অবশ্যই ফাঁসি আবেদন করছি। রংপুর বিভাগের আহত ও নিহতদের পরিবারের কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে উঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানান হাসনাত। বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতি বন্দনা হয়েছে। তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছে। যারা বুদ্ধিজীবী বা শিক্ষা, যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি, প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে,
দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে, বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত দেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। ডিসেম্বরে রাজধানীর 10টি সড়কে যানবাহনে হর্ন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকেলে রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত 3rd ন্যাশনাল নেচার ফেস্টিভ্যালে এ কথা জানান তিনি। বলেন, শব্দ দূষণ রোধে ধাপে ধাপে রাজধানীর বেশিরভাগ সড়কে এই নিয়ম চালু করা হবে। বায়ু দূষণ রোধে পানি ছিটানো এবং সবুজ নগর গড়তে বৃক্ষরোপণের কথাও জানান তিনি। যুদ্ধের ক্ষতি থেকেও পলিথিনের ক্ষতি ভয়াবহ উল্লেখ করে উপদেষ্টা বলেন, মাইক্রোপ্লাস্টিকে দেশ ভরে গেলেও পলিথিন বন্ধ করা নিয়ে অনেকে বিতর্ক করে, অনেকে বিকল্প নেই বলে বাধা তৈরি করে। তবে প্রচেষ্টা থাকলে বিকল্প নিজেরাই তৈরি করতে পারে। শহরগুলোকে আমরা হর্ন মুক্ত করব। আস্তে আস্তে, খুব বেশি আসতে লাগবে না, সাথে যদি একটু শাস্তিরও ব্যবস্থা করা যায়, দেখবেন হর্নের সাথে কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরানোরও একটা ব্যাপার আছে। যখন তখন হর্ন দিয়ে এরকম করে চলে যাওয়া যায়, তো বিশেষ করে আজকাল মোটর সাইকেলগুলো এটা শুরু করেছে, তখন দেখবেন গতি কমে আসলে সড়কেও একটা শৃঙ্খলা আসবে। রাজধানীর পল্লবী এলাকায় 2 শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। শনিবার সকাল 10:30টার দিকে পল্লবীর বাইগারটেক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বাবা আহাদ। এ বিষয়ে আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকায় এই ঘর থেকেই উদ্ধার করা হয় 2 শিশুর গলাকাটা মরদেহ। পাশেই আহত অবস্থায় পড়েছিলেন আহত বাবা আহাদ। পরিবারের সদস্যরা বলছেন, সকালে বাসায় এসে স্ত্রী ও মাকে কাজে পাঠান আহাদ। পরে 2 সন্তানকে নিয়ে পাশের ঘরে চলে যান তিনি। কিছুক্ষণ পর গোঙানির শব্দ পেয়ে দরজায় ধাক্কা দিয়ে খাটের উপর 2 ছেলে ও তার বাবার নিথর দেহ দেখতে পান শিশুটির নানা জোবেদ আলী। এ সময় নিজের গলায় ছুরি চালান বাবা আহাদ। আমি প্রতিদিনই আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যাই। আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। আমি 10:30 বাজে আমার জায়গায় খবর গেল জোর ওরা জবাই করে ভাবছে। বাচ্চা দৌড় করতেছে, তার গলাতে এমনি লাগাইছে, উতাইছে, উতাই দিয়া 2টার আমার অনুমান 2টার গলা এইটার আছে বাজন, আমি শুই দিছি তার গলাত লাগাই আছে। 999-এ ফোন পেয়ে আহত আহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। আর শিশুদের মরদেহ উদ্ধারের পর পাঠানো হয় কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ছোট 2টা বাচ্চা ছটফট করতেছে, এই জন্য মনে করেন এটা দেখা ওনার শ্বশুরকে দেখে ওনার নিজের গলাতে নিজে ছুরি চালিয়ে দিছে। আমি দৌড়ে আসছি, আইসা দেখি যে এখানে আমার এক বাইস্তা বউ আছে কাঁদতেছে, আমার এক ভাবি আছে উনিও কাঁদতেছে, যে আহাদের পোলাপান জমা করে দিছে। পরে আমি 999-এ ফোন দিছি, ফোন দিয়া ওনারা আসছে, পরে আমি ঘরের দরজা আটকা দিছি। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক টানপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড। তাদের 7 বছর পূর্বে বিয়ে হয়েছে, তবে তাদের ঘরে 2টা সন্তান ছিল এবং যে তাদের পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমরা প্রকৃত ঘটনাটা আরো ব্যাপক তদন্তের পর জানতে পারবো। হাসপাতালে ভর্তি আহত আহাদের শ্বাসনালী কেটে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ডাকাতি এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এই আজিমপুরের শিশুকে অপহরণ করে অপরাধী চক্র, তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জালে। অপহরণকারী শাপলাকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানের পর 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। বগুড়ার ঘটনা তদন্তে গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনে সড়কের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী, সাথে ছিলেন আরো কয়েকজন।
এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের একটি শিশুকে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায় গেল 1 সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবনেটে ওঠে এই চক্র। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। কারণ বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র মনিম ফেরদৌস। বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। এদিকে সংবাদ সম্মেলনে আরেক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা দাবি করেন বগুড়ায় মাকে হত্যার ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। এরপরেও তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।